আসসালামু আলাইকুম এভরিওয়ান। রসায়নের রসমের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আবুল কালাম আজাদ স্যার তোমাদেরকে নবম দশম শ্রেণীর রসায়ন বই পড়াবো এবং রসায়ন তৃতীয় অধ্যায়। আর বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ। অধিকাংশ টিচারই ডিজিটাল বোর্ড, হোয়াইট বোর্ড বিভিন্নভাবে পড়ায়। আর আমার কাছে পড়ানোর জন্য সর্বপ্রথম তোমাদেরকে আমি এই ডিজিটাল বোর্ড বা হোয়াইট বোর্ডে পড়াবো না, কারণ একটা বোর্ড কখনো পড়ায় না, ডিজিটাল বোর্ড পড়ায় না, বিল্ডিং পড়ায় না, পড়ায় হলো একজন শিক্ষক। আর ভালো মানের পড়াটা তোমাদের দরকার। এই জন্য আমার কাছে যদি তুমি পড়তে চাও তাহলে সর্বপ্রথম তোমরা একটা খাতা আর কলম নিয়ে বসে পড়ো। আমি যা যা পড়াবো তাইতেই তোমরা সুন্দর করে নোট করবে, মুখস্থ করবা। তো বন্ধুরা, আর কথা না, আমরা পড়ায় চলে আসি। এই যে আমার হোয়াইট বোর্ড, এটা আমি লিখলাম, কিন্তু লেখাটার মান একটু নর্মাল থাকে, তাই এটাকে আমি বাদ দেবো আর কি। আমি যাচ্ছি হলো হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ডের পরিবর্তে হলো ব্ল্যাক বোর্ডে যাচ্ছি। দেখো, আজকের পড়ার বিষয় হলো নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায়, পরমাণুর গঠন। ক্লাস নাম্বার 1, বিষয় 1 থেকে 20টি মৌলের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা ও নিউটন সংখ্যা নির্ণয়। এইটা হলো আমাদের আজকের বিষয়। তোমরা খাতায় সুন্দর করে এটা প্রথম আজকের তারিখ দিয়ে তোমরা এটা প্রথম ক্লাস লিখে তোমরা এই প্রশ্নটুকু লিখে ফেলা দাও। দ্রুত লিখবা আর আমার ভিডিওটা দেখবা। লেখা যদি তুমি সারতে না পারে একটু ক্লিক করে অফ করে নিয়ে আবার চালু করে দেখবে, এইভাবে দেখবা। তো আমি ইনশাল্লাহ তোমাদেরকে প্রথমে এই 1 থেকে 20টা মৌলের পারমাণবিক সংখ্যা লিখে দেব। দেখো, পারমাণবিক সংখ্যা তোমরা খাতায় লেখো। পারমাণবিক সংখ্যা, মৌলের নাম, আর হলো প্রতীক। 1 নম্বরে আছে তোমার হলো হাইড্রোজেন। তোমরা লেখো, আমার সাথে সাথে লিখবা হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রতীক হলো H। 2 নম্বর হিলিয়াম, Ac। তোমরাও সাথে সাথে এগুলো লিখে ফেলো, একটা করে লিখবার মুখস্থ করে। কীভাবে পড়বা? 1 নম্বরে কি হাইড্রোজেন H, 2 নম্বরে হিলিয়াম Ac, এভাবেই পড়বা। 3 নম্বরে কি আছে দেখো, লিথিয়াম। লিথিয়াম Li। 4 নম্বরে বেরিলিয়াম, Be। 5 নম্বরে বোরন, B। তো আমরা 5টা মৌলের নাম অলরেডি লিখে ফেলেছি। একটু মুখস্থ করার পদ্ধতি একটু আমার পদ্ধতি তোমাকে পড়তে হবে যদি সর্বোচ্চ ভালো নাম্বার পেতে চাও। তাহলে মুখস্থ করবে কিভাবে? 1 নম্বরে হাইড্রোজেন H, 2 নম্বর হিলিয়াম Ac, 3 নম্বর লিথিয়াম Li, 4 নম্বর বেরিলিয়াম Be, 5 নম্বর বোরন, B। তোমরাও এটা খুব সুন্দর করে তোমরা এটা মুখস্থ করবা। আমি আরও 5-10টা নাম লিখে দিচ্ছি। দেখো, ছয় নম্বর কার্বন C,
সাথে নাইট্রোজেন N 8 অক্সিজেন O 9 নম্বরে ফ্লোরিন F 10 হলো নিয়ন Ne। তো বন্ধুরা এইভাবে লিখে ফেলে দাও তোমরা। তাহলে 6 নম্বরে কার্বন C, 7 নম্বরে নাইট্রোজেন N, 8 নম্বরে অক্সিজেন O, 9 নম্বরে ফ্লোরিন F আর 10 নম্বরে নিয়ন। একদম মুখস্থ করবা। কিভাবে? যেমন উল্টার দিকে তুমি যদি মুখস্থ করো, 10 নম্বরে কি আছে? নিয়ন, 9 নম্বরে ফ্লোরিন, 8 নম্বরে অক্সিজেন, 7 নম্বরে নাইট্রোজেন, 6 নম্বরে কার্বন, 5 নম্বরে বোরন, 4 নম্বরে বেরিলিয়াম, 3 নম্বরে লিথিয়াম, 2 নম্বরে হিলিয়াম, 1 নম্বরে হাইড্রোজেন। এভাবে তোমাকে মুখস্থ করতে হবে। অন্য কোনো পন্থায় গেলে তুমি ভালো এটা শিখতে পারবে না। আর আমরা যদি পারমাণবিক সংখ্যা ভালো করে জানি তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা পুরো বই আমরা ভালো করে পড়তে পারবো। এরপর আসতেছে 11 নম্বরে। দেখো 11 নম্বরে সোডিয়াম। তুমি ভাবতে পারো এটা তো বইতেই আছে, কিন্তু আমি লিখবো কেন? হ্যাঁ, তোমাকে লিখতেই হবে, প্রথম ক্লাস, এর একটা মর্ম আছে ভিতরগত। 12 ম্যাগনেসিয়াম Mg। আচ্ছা 13 নম্বরে লেখো অ্যালুমিনিয়াম Al। 14 সিলিকন Si। 15 নম্বর ফসফরাস হলো P। তাহলে দেখতে দেখতে আমাদের 15টা মৌলের নাম লেখা হয়ে গেল। তোমরা পরেরটা লেখো। দেখো 11 নম্বরে সোডিয়াম, 12 নম্বরে ম্যাগনেসিয়াম, 13 নম্বরে অ্যালুমিনিয়াম Al, 14 সিলিকন Si, 15 ফসফরাস P। তো আমরা এই 5টাও লিখে ফেলে দেই, আমি মুছে দিচ্ছি। দেখো এরপর হলো আমাদের 16 নম্বরে সালফার। সালফার হলো প্রতীক হলো S। আর 17 ক্লোরিন Cl। 18 আর্গন Ar। 19 পটাশিয়াম হলো K। 20 ক্যালসিয়াম Ca। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা 20টা মৌলের নাম লিখে শেষ করে দিলাম। আমাকে মুখস্থ করতে হবে। তোমাকে যদি একদিন দেরি করেও হয় তবুও তোমাকে 20টা মৌলের নাম তুমি ভালো করে দাও। এরপরে তুমি সারা দেশের মধ্যে তুমি কেমিস্ট্রিতে সবচেয়ে ভালো রেজাল্ট করবে এবং 80 আর চিন্তা থাকবে না, তুমি 100 পাইবা। এজন্য আমি একটা কথা বলে থাকি যে আর নয় A+, টার্গেট এখন 100। আর কেমিস্ট্রি কালাম স্যার তোমাদেরকে দেবে সেই স্বপ্ন পূরণের পরিপূর্ণ স্বাদ। তো আমাকে এই 20টা মৌল তোমরা ভালো করে মুখস্থ করে দাও, দেখবেন সব জায়গায় পড়াতে পারবো। তো এখন আমরা আরেকবার মুখস্থ করি। আমার কাছে যে সকল স্টুডেন্ট আমার ব্যাচে পড়ো, বিভিন্ন ব্যাচে পড়ো, অনেকগুলো ব্যাচ পড়াই। তো এই ব্যাচগুলোর মধ্যে যে সকল স্টুডেন্ট হয়তো কিছুদিন পরে আসো, 10 দিন পরে আসে বা 1 মাস পরে আসে, কেউ আসতে পারে না ঠিক মতো, আমি তাদেরকে বেশি করে বলি তোমরা আমার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ করে এই পড়াটা পড়ো। তাহলে আমার কাছে যারা পড়ো তোমরা ব্যাচে, তখন তোমরা আমার সব পড়াটাই তোমরা ভালো বুঝতে পারবে। এই জন্য মুখস্থ করে না। কীভাবে মুখস্থ করবে? 1 থেকে 20 পর্যন্ত, 20 থেকে 1 পর্যন্ত মুখস্থ করে ফেলা যায়। কীভাবে?
যেমন আমি উল্টা দিক থেকে একটু বলবো। 20 নম্বর মৌলের নাম কি? ক্যালসিয়াম। 19 নম্বরে কি? পটাশিয়াম। 18 কি? আর্গন। 17 কি? ক্লোরিন। 16 সালফার। 15 ফসফরাস। 14 সিলিকন। 13 অ্যালুমিনিয়াম। 12 ম্যাগনেসিয়াম। 11 সোডিয়াম। এইভাবে তোমরা প্রতীক সহকারে তোমরা লিখে ফেলে দিবে। তো যে কোনো মৌল, যেমন 15 নম্বর কি? ফসফরাস পি। 7 নম্বর কি? নাইট্রোজেন এন। 12 নম্বরে কি? ম্যাগনেসিয়াম এমজি। 19 কি? পটাশিয়াম কে। 6 নম্বরে কি? কার্বন। 2 নম্বরে কি? হিলিয়াম। 13 নম্বরে কি? অ্যালুমিনিয়াম এল। 16 নম্বরে কি? সালফার এস। এইভাবে তোমরা পারতে হবে তোমাদেরকে। তা আমরা এখন 20টি মৌলের নাম শেষ করলাম। দেখতে না দেখতেই আমাদের এই মৌল 20টার নাম শেষ হয়ে গেল। আমরা একটু ভালো করে মুখস্থ করব। যদি তোমাদের এই ভিডিওটা একদিন মানে দেরিও হয় পরবর্তীটুকু অংশটুকু দেখার জন্য, তবুও তোমরা এই 20টা আগে মৌল কমপ্লিট করে নিবে, তারপরে আমরা বাকি পড়াতে যাব। এখন আসতেছে আমাদের হলো পরমাণু সম্পর্কে কিছু কথা বলবো। পরমাণুটা আসলে কি? আমাদের রসায়নে 118টা মৌলের নাম আবিষ্কার হয়েছে। তাছাড়াও তুমি আশেপাশে যে কোনো বস্তু কেন কেউ দেখতে পারো। যেমন একটা চক, এই চকও দেখো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। একটা বোর্ড দেখো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এরকম আমরা যেটাকে আয়রন মনে করি, লোহা, বাড়িতে তোমরা যে দেখো লোহা, সেই লোহাটাও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারাই গঠিত। এরকম পৃথিবীতে সমস্ত বস্তু কণায় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারাই গঠিত আছে। এই জন্য আমি এই ক্ষুদ্র কোনো কণিকার নাম দিচ্ছি হলো, যেটা তোমরা খাতায় এইভাবে করে একটা কালো কলম দিয়েই বৃত্ত বানাবে। তো এইটার নাম হচ্ছে হলো পরমাণু। কি নাম? পরমাণু। এখন আমার প্রশ্ন হলো, এই পরমাণু তো এত ক্ষুদ্র যে যেটা আমরা দেখতে তো খালি চোখে পারবো না, এটাকে অনেক মানে এত ক্ষুদ্র, মানে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা কঠিন হয়ে পড়ে। তো এখন আমরা এই পরমাণুকে আমরা যদি জুম করি মানে মোবাইলে তোমরা জুম করো অনেক সময়, মোবাইলে একটু করে ধীরে ধীরে বড় করো, সেভাবে আমরা একটু পরমাণুটাকে বড় করে দেখি এর মধ্যে কি আছে। তো আমরা একটু বড় করে দেখা যাচ্ছে যে, তো দেখা যাচ্ছে যে এই ভিতরে কিছু প্লাস চিহ্ন রয়ে গেছে। তো এইটাই হলো পুরো পরমাণু। এইটা হলো তোমার নিউক্লিয়াস। আমরা আগেরটা দেখতে পারি ওরা পরমাণু, আর এটা হলো কি? এটার নাম হলো কি? নিউক্লিয়াস। আমরা লিখতে পারি এটা নিউক্লিয়াস। পরমাণুর ভিতরে যেটা থাকে সেটা নিউক্লিয়াস। আর এই পরমাণুর ভিতরে নিউক্লিয়াসেরও আরও ভিতরে দেখা যায় কিছু প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এইটার নাম হলো প্রোটন সংখ্যা বা প্রোটন। আমরা এটাকে পরমাণু সংখ্যা বলে থাকি। আর একটা সূত্র হলো কি? পরমাণুতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সবসময় কি থাকবে? সমান। প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান। যেমন পৃথিবীতে মানুষ কতটি আছে? যতটি মানুষ ততটি মাথা। এরকম পরমাণু যতটি, এই প্রত্যেকটা পরমাণুর ভিতরেই প্রোটন সংখ্যা যতটি আছে, বাইরে ইলেকট্রন সংখ্যাও ঠিক ততটি আছে। তাহলে আমরা কিন্তু নিজ দিয়ে লিখতে পারি যে প্রোটন সংখ্যা ও তোমরা এটা লিখে ফেলে দাও সাইডে, ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকে। তোমরা খাতা এইভাবে লেখো, আমি যেমনভাবে লিখতেছি এভাবেই লেখো, যে মানে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সবসময় কী থাকবে? সমান থাকবে। তাহলে সেই হিসেবে দেখো এখানে প্রোটন সংখ্যা আছে কয়টা বলো? 3টি। আর ইলেকট্রন সংখ্যাও তাহলে হবে কয়টা? 3টেই হবে। এইটার নাম হলো ইলেকট্রন। ইলেকট্রন। তাহলে আমরা কি জানলাম? একটা পরমাণুতে কি থাকতেছে? ভিতর থাকতেছে প্রোটন এবং বাইরে থাকতেছে আমাদের হলো ইলেকট্রন। আর এই পুরোটার নাম হলো আমাদের আসতেছে নিউক্লিয়াস। তো আমরা বন্ধুরা একটা প্রশ্ন লিখতে পারি যে নিউক্লিয়াস কাকে বলে?
আচ্ছা, তোমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে লিখে ফেলে দাও। প্রশ্ন নম্বর 1 দাও। প্রশ্ন নম্বর 1 লেখো, নিউক্লিয়াস কাকে বলে? নিউক্লিয়াস কাকে বলে? উদাহরণ দাও। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? দেখো, আমরা একটু আগে পড়ছি যে একটা প্রোটন আছে ভিতরে আর বাইরে আছে ইলেকট্রন। তাহলে আমরা সংজ্ঞা লিখতে পারি যে কোনো একটা মৌল, এই মৌলটার ভিতরে আছে হলো দেখো ধনাত্মক আধান বিশিষ্ট একটা স্থান, ওই স্থানটার নামই দেওয়া হলো তোমার নিউক্লিয়াস। তা আমরা লিখতে পারি যে কোনো মৌলের, তোমরাও খাতায় লেখো, কোনো মৌলের পরমাণুর ভিতর ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তুকে নিউক্লিয়াস বলে। দেখো যেমন দিয়া তোমরা এরকম একটা পরমাণু দিয়ে এরকম কালো বৃত্ত দিয়ে ডাইরেক্ট নিউক্লিয়াসও দিতে পারো। তোমাদের খাতা এইভাবে লিখবা, আর এটা একটা হলো পরমাণু। তাহলে এই সংজ্ঞাটা আমরা লিখতে পারি যে কোন একটা পরমাণুর ক্ষেত্রে আমরা সবাই এরকমভাবে সংজ্ঞাটা লিখে নেব। লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখস্থ করবো যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে, কোনো মৌলের পরমাণুর ভিতর ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তুকে নিউক্লিয়াস বলে। তাহলে কোনো মৌলের পরমাণুর ভিতর ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তুকে নিউক্লিয়াস বলে। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। এরপরের প্রশ্ন আমরা লিখব হলো দেখো, প্রোটন সংখ্যা কাকে বলে? প্রোটন সংখ্যা তোমরা খাতায় লিখবে, প্রোটন সংখ্যা কাকে বলে? ওকে বলে উদাহরণ দাও। তো আমরা একটু আগেই পড়ে গেছি, দেখো তো প্রোটন সংখ্যা, এই একটা পরমাণুর ভিতরে যে ধনাত্মক চিহ্ন থাকে এরাই হলো প্রোটন সংখ্যা। এইটা হলো তোমার প্রোটন সংখ্যা। আমরা লিখব না প্রোটন সংখ্যা, এই সংখ্যাটারই আমরা উদাহরণ লিখব আর কি। তাহলে আমরা উত্তর লিখতে পারি। লিখব কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে, কার ভিতরে? নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতর ধনাত্মক সংখ্যাকে প্রোটন সংখ্যা
প্রোটন সংখ্যা বলে বা পারমাণবিক সংখ্যা বলে এটাকে। এটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলা হয়। আমরা পারমাণবিক সংখ্যার সংখ্যা আরেকটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যেমন কি লিখবো আমরা, এরকম একটা আমরা যেমন দিয়ে এইখানে আমরা কিছু প্লাস চিহ্ন দিয়ে নেব, নিয়ে এটা ভেতর থেকে বের করে লিখবো হলো প্রোটন সংখ্যা, আর নিচে লিখে দেবো হলো পরমাণু। আর এটা প্রোটন সংখ্যাটা থাকে কোথায়, নিউক্লিয়াসের ভিতর। আমরা এই সংখ্যাটা এই উদাহরণের সঙ্গে লেখা দিই। ভুল হয়ে গেল, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তো বন্ধুরা আমরা মোটামুটি আমাদের ওয়ার্ডে ছিল প্রথম প্রশ্ন, আর এটা হলো দ্বিতীয় প্রশ্ন। আমরা দুটো প্রশ্ন অলরেডি লিখে ফেলাম। তো এই সংজ্ঞা দুটো তোমরা সঙ্গে সঙ্গে লেখো, আমি আরও ক্লাস চালা যাচ্ছি। তো সুন্দর করে উঠাও। তাহলে কি বলতে পারি, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের ভিতর ধনাত্মক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে। তো ঠিক আছে, আমরা পরের প্রশ্ন যাব। 3 নম্বর প্রশ্ন যাব হলো ইলেকট্রন সংখ্যা কাকে বলে বা পারমাণবিক সংখ্যা বলে, এটাও লিখতে পারি আমরা। তাহলে এখানে আমরা আরেকটা প্রশ্ন লিখি, পারমাণবিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। তোমরা এটা দেখে সরাসরি লিখবে যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসের ভিতর ধনাত্মক সংখ্যাকে এই প্রোটনের কাছে এখানে লাগা দেবে হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলে, বাস একই উদাহরণ লিখে দেবে, অসুবিধা নেই। বন্ধুরা পারতেছে তো ইনশাল্লাহ। আমি তোমাদেরকে লাইভ ক্লাসে যাবার মোবাইল নম্বরে দেবো, তোমরা আমার সাথে যোগাযোগ করবা। সেক্ষেত্রে তোমাদেরকে আমি আশা করা যায় কোনো সমস্যা থাকলে আমি তোমাদেরকে সেগুলো শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের পরের প্রশ্ন চলে যায়, আমাদের হলো 4 নম্বর প্রশ্ন চলে যাব। লিখবো হলো ইলেকট্রন সংখ্যা কাকে বলে। ইলেকট্রন সংখ্যা তোমরা খাস সঙ্গে সঙ্গে প্রশ্নটা লিখে ফেলে দাও। ইলেকট্রন সংখ্যা, তো উত্তর লিখবো যে কোনো মৌলের, আমরা জানি ইলেকট্রন হলো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে নিচ্ছি, দেখো এই একটা যদি পরমাণু প্রোটন সংখ্যা মনে করো এখানে আমি 3টা দিছি, তো ইলেকট্রনও 3টাই থাকবে এবং নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতে থাকবে। প্রোটনের অর্থাৎ প্রোটন থাকে ভিতরে আর ইলেকট্রন থাকে বাইরে, এবং এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে কি থাকবে, ঘুরতে থাকবে। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান ঋণাত্মক সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা বলে। যেমন দাও, যেমন এটা দেখো 3টা প্রোটন আছে, মানে কি এই মৌলটা হলো 3 নম্বরে কে আছে বলো, লিথিয়াম। এই 3 নম্বর লিথিয়াম, তার মানে এই মৌলটাও কিন্তু তোমাদের বলতে পারো তুমি এটা হলো লিথিয়াম একটা পরমাণু, আর এইটার নাম হলো ইলেকট্রন। যেমন সবসময় দিবা, আর আমি যা লিখি এটা তো নোট তো করবেই, সঙ্গে সঙ্গে
আমি সারা বই তোমাকে আমার নিজস্ব ভাষা দিয়ে বানিয়ে দেবো তোমাকে, এবং এটা পড়ার পরে তুমি দেখবে সারা বইয়ের যে কোনো প্রশ্ন, তুমি গাইড বলো, বইয়ের যে কোনো স্থান বলো, সব কিছু তুমি কি বানায় লিখতে পারবে। তাহলে এটা প্রোটন, এটা আমি মূলত লিখতে পারবো হলো নিউক্লিয়াস আর এই ভেতরকার এটা হলো প্রোটন। ব্যাস। তো বন্ধুরা আমরা লিখে বলে দেই, কোনো মৌলের পরমাণুর দাও, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান ঋণাত্মক সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা বলে। যেমন ব্যাস দিয়ে দেব। তো আমরা ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা এগুলো মোটামুটি সবগুলি শিখলাম। আমরা এবার একটা প্রশ্ন লিখব, হলো 4 নম্বর প্রশ্ন। পাঁচ নম্বর একটা প্রশ্ন লিখবো, 4 নম্বর শেষ। এবার লিখবো একটা পরমাণুতে এর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা কিভাবে পরমাণু সংখ্যা লিখতে হয় সেটা আমরা লিখব। যে একটি মৌলের, প্রশ্ন নম্বর হলো 5, লেখো একটি মৌলের কণিকা সহ লেখার নিয়ম। দেখো আমরা একটা মৌল কিভাবে লিখব। দেখো আমরা একটা যদি মৌল লিখি এভাবে, একটা মৌল যখন থাকে, এই মৌলটার এটা হলো বাম সাইড, এই বাম পাশের এই পাশে দেখো হলো বাম শীর্ষবিন্দু, আর এই পাশের হলো বলা হবে ডান বাম পাদবিন্দু, আর এটা হলো মৌলের হলো ডান সাইডের উপরে যদি থাকে তাকে বলা হয় ডান শীর্ষ বিন্দু, আর হলো এটা হলো ডান পাদবিন্দু। এটা আমরা একটা মৌলের, তাহলে আমরা বাম শীর্ষবিন্দু উপরে থাকলে আর নিচে যদি কোনো কিছু থাকে সেটা হলো বাম পাদবিন্দু, আর হলো ডান শীর্ষবিন্দু আর ডান পাদবিন্দু। এটা আমরা লিখে ফেলে দেই। আমরা এইবারে আবার লিখবো হলো এখানে এই মৌলগুলোর কোথায় ভর সংখ্যা থাকে, কোথায় আধান লিখতে হয়, কোথায় পরমাণু লিখতে হয়। একটা পরমাণু এটা আমরা অনেকে জানি না, আমি সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো যে কোনো একটা মৌল তার উপরে বামে থাকবে হলো যেমন ভর সংখ্যা থাকবে, ভর সংখ্যা। কোন মৌলের বামের মানে বাম শীর্ষবিন্দুতে থাকবে হলো ভর সংখ্যা, আর বাম পাদবিন্দু থাকবে হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর একটা মৌলের ডানে শীর্ষবিন্দুতে থাকবে হলো আধান, মানে ওই মৌলটা কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করবে তার সংখ্যা লিখতে হয়, ডান পাশে লিখতে হয় আধান। এরপর লিখতে হলো পরমাণু, মানে একটা মৌল কয়টি পরমাণু দ্বারা গঠিত আছে সেটা লিখতে হয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা এটা লিখতে পারো। একটা মৌলের তার উপরে থাকে হলো ভর সংখ্যা, আধান সংখ্যা, পারমাণবিক সংখ্যা আর হলো পরমাণু লিখতে হয়। এই চেহারাটা তোমার মনের মধ্যে রাখো। এখন আমি উদাহরণ দিচ্ছি, আর একটা প্রশ্ন লিখবো আমি। দেখো প্রশ্ন নাম্বার তোমরা 6 দাও। দেখো ও এখানে হলো 8 1 6 2 - 2, এত এর অর্থ কি? দেখো উত্তর লিখতে হবে। এখানে
দেখো আমরা পড়ছিলাম মৌলের যদি বামে নিচে যদি থাকে তাকে বলা হচ্ছে, আমরা কি বলছি, পাদবিন্দু, বাম পাদবিন্দু। তাহলে এখানে 8 দ্বারা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বোঝায়। 8 দ্বারা কি বোঝায়? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা। বোঝায়। দেখো তাহলে 16 দ্বারা কি বোঝাবে? 16 দ্বারা অক্সিজেনের কি লিখবো আমরা এখানে? ভর সংখ্যা বোঝায়। দেখো তুমি নিজেই পারতেছো। আর তাহলে 8 দ্বারা হলো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বোঝায়, 16 দ্বারা অক্সিজেনের ভর সংখ্যা বোঝায়। আর হলো 2 মাইনাস, অর্থাৎ অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করছে। কিভাবে করছে সেটা পরবর্তীতে শেখাবো। এখানে দেখো অক্সিজেন দ্বারা অক্সিজেনের 2টি ঋণাত্মক সংখ্যা বোঝায়। আর এই 2 দ্বারা ডানের নিচে 2 দ্বারা অক্সিজেনের 2টি পরমাণু বোঝায়। তাহলে আমরা আরেকটা প্রশ্ন উত্তর শিখে গেলাম যে একটার পরমাণুর কোথায় পারমাণবিক সংখ্যা থাকে, কোথায় আধান থাকে, কোথায় ওই মৌলের পরমাণু থাকে, এটা আমরা খুব সুন্দরভাবে শিখে গেলাম। তো তোমরা এটা খুব ভালো করে একটু চিন্তা করো। আমি আর একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। এখানে প্রশ্ন নম্বর দেবো হলো 7, আর এখানে মৌলের নাম্বার চেঞ্জ করে দেবো হলো তোমার, ধরো ক্লোরিনকে আমি দিচ্ছি, তাহলে এখানে 17 থাকবে। তারপরে এখানে হলো 35.5, আর এখানে -1 দিতে পারি, আর এখানে 2। এত এর অর্থ কি? এই প্রশ্নটা তোমাদের কাছে থেকে গেলো বন্ধু, তোমরা একটু চেষ্টা করো, দেখো তুমি পারবে। আমি তবে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো এখানে 17 হলো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা, 35.5 হলো তোমার ক্লোরিনের ভর সংখ্যা। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই ওটা ঋণাত্মক আধান। আর ক্লোরিন হলো কি? 2টি পরমাণু দ্বারা গঠিত। তো আমাদের এই প্রশ্নের উত্তরটা তোমরা এই ক্লোরিনেরটা তোমরা নিজেরা লিখবা। আমি তোমাদের এই মোটামুটি তোমাদের কিছু শিখালাম। এখন হলো প্রশ্ন তোমাদেরকে শিখাবো হলো, এখন হলো আমাদের খেলা। দেখো তোমাদেরকে আমি সর্বপ্রথম আজকের ক্লাসের প্রথমেই তোমাদেরকে আমি পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে দিয়েছিলাম 20টা। কয়টা? 20টা। তোমার এটা হয়েছে কিনা এখন হলো প্রমাণ। তুমি যদি 20টি পারমাণবিক সংখ্যা জানো, দেখো আমাদের ভর সংখ্যা বের করতে পারবো খুব সহজেই, আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রশ্ন নম্বর হলো এটা হলো 8 নম্বর প্রশ্ন। লিখবো যে ভর সংখ্যা বের করার নিয়ম। আসলে ভর সংখ্যা কোনো বের করার নিয়ম নাই। দেখো তোমার বন্ধুরা আছে 10 জন, 10 জনের ভর কি বের করার কোনো নিয়ম হয় না। তবে প্রাথমিকভাবে আমি কিছু মৌল ব্যক্তিগতভাবে যেগুলোর কি নিজেই একটা রুলস বের করছি, যার কারণে এটা ছাত্রদের মুখস্থ করার একটা সুবিধা মাত্র। তোমরা দেখো আমি এখানে লিখবো, উত্তর লেখার পরে লিখবো হলো, ধরো নিয়ম 1 লিখবো, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা হলো জোড় থাকে তাদেরকে 2 দ্বারা গুণ করলে ওই মৌলের ভর সংখ্যা বের হয়। যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, ভর সংখ্যা হবে 16। কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, ভর সংখ্যা হবে 12। তোমার ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, ভর সংখ্যা হবে তোমার 24। সালফারের পারমাণবিক সংখ্যা 16, ভর সংখ্যা কত হবে? 32। এইভাবে আমরা একটু রুলস করে নিই। তাহলে লেখো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা
সংখ্যা জোড়। তাদেরকে 2 দ্বারা গুণ করলে ওই মৌলের ভর সংখ্যা বের হয়। যেমন দেখো, যেমন হিলিয়াম পারমাণবিক সংখ্যা কত বলো 2, তাহলে 2 দুগুণে ভর সংখ্যা হবে 4। ধরো কার্বন পারমাণবিক সংখ্যা কত 6, ভর সংখ্যা হবে কত 12। অক্সিজেন দেখো পারমাণবিক সংখ্যা হলো 8, ভর সংখ্যা হবে কত 16। তুমি নিয়ন দেখো, নিয়ন পারমাণবিক সংখ্যা হলো 10, ভর সংখ্যা হলো 10 দুগুণে 20। তুমি ম্যাগনেসিয়াম দেখো হলো 12, ভর সংখ্যা হলো 12 দুগুণে 24। তুমি সিলিকন দেখো, সিলিকন হলো 14, ভর সংখ্যা 14 দুগুণে 28। এরকম তুমি সালফার দেখো, সালফার পারমাণবিক সংখ্যা হলো 16, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 16 দুগুণে 32। তারপর তুমি দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা হলো তোমার 20, ভর সংখ্যা হলো 20 দুগুণে 40। দেখো খুব সুন্দর একটা রুলস, তোমাকে আর মুখস্থ করা লাগবে না, খালি 2 এর ঘরে নামাতে যদি পারো, প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা জানা থাকলে তার ভর সংখ্যা তুমি খুব সহজেই নির্ণয় করতে পারবা। এই গেল হলো তোমার নিয়ম, নিয়ম হলো 1, এখানে 1 দাও। তাহলে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা হলো জোড় তাদেরকে 2 দ্বারা গুণ করলে ওই মৌলের ভর সংখ্যা বের হয়। আমরা খুব সুন্দরভাবে শিখে গেলাম। এখন আমরা নিয়ম 2 শিখব। দেখো নিয়ম হলো 2। তোমরা আমার ক্লাসটি একটু ধৈর্য ধারণ করে থাকো, ক্লাসের সাথে যদি থাকো তোমরা প্রতিদিন কিছু না কিছু শিখতে পারবা। তুমি কোথাও পড়া পারতেছো না, প্রাইভেটে, কোচিংয়ে, স্কুলে বা অথবা কাউকে জিজ্ঞাসা করতে পারতেছো না, তাহলে তুমি আমার ক্লাসটা দেখলে তুমি সবই পারে যাবে। সেক্ষেত্রে তোমাকে কোনো টেনশন করতে হবে না। শুধু তুমি আমার ক্লাস যদি করো, তুমি কত নাম্বার পেতে চাও? 40, 50, 60-এর আসনে আমার রাখতে হলে তুমি 100 নাম্বার পাবে। এই জন্য তুমি টার্গেট করো, পড়াটা কমপ্লিট করো, তুমি অবশ্যই পারবে। তো আমরা আসতেছি নিয়ম 2। নিয়ম 2 এর কথা হলো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা হলো বিজোড় তাদেরকে 2 দ্বারা গুণ দিয়ে সাথে 1 যোগ করে দেব। যেমন দেখো আমি লিখে দিচ্ছি, লেখো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বিজোড় তাদেরকে 2 দ্বারা গুণ করলে 2 দ্বারা গুণ করে সাথে 1 যোগ করলে ওই মৌলের ভর সংখ্যা বের হয়। তাহলে দেখো আমরা এটা লিখে ফেলা দাও তোমরা, আর আমি সঙ্গে সঙ্গে একটু উপরে লিখে দিচ্ছি, একটু মুছে দিলাম। তোমরা দেখো এখানে আমি লিথিয়াম দেখলাম, পারমাণবিক সংখ্যা হলো বিজোড়, 3 দুগুণে 6 রাখে 7। খেয়াল করো পারমাণবিক সংখ্যা কত হলে 3, 3 দুগুণে 6 রাখে কত হয় 7। এরপর দেখো বোরন পারমাণবিক সংখ্যা কত বলো তো তোমরা 5, তাহলে 5 দুগুণে 10 রাখে 11। ধরো ফ্লোরিন পারমাণবিক সংখ্যা কত বলো 9, 9 দুগুণে 18 রাখে 19। তারপর দেখো হলো সোডিয়াম, তুমি পারমাণবিক সংখ্যা কত আছে 11, তাহলে তোমার ভর সংখ্যা হবে 11 দুগুণে 22 রাখে 23। অ্যালুমিনিয়াম দেখো এলো 13 নম্বর, তাহলে 13 দুগুণে 26 রাখে 27।
আচ্ছা ধরো ফসফরাস, ধরো ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত হয় 15, কত 15, তাহলে 15 × 30 একে 31। তারপর হলো ধরো পটাশিয়াম ধরো 19 বা 19 × 38 একে 39। এই হলো তোমার 20টা মৌলের মধ্যে জোড় এবং বিজোড় সংখ্যা শেষ। মাত্র বেজ আছে আমাদের ব্যতিক্রম 4টে মৌল। তোমরা এগুলো তুলে ফেলে দাও, আমি সঙ্গে সঙ্গে আবার আরেকটা ব্যতিক্রম 4টে মৌল দিচ্ছি, তাহলে সব শেখা শেষ হয়ে যাবে। আমার ব্যতিক্রম হলো দেখো 4টি। হাইড্রোজেন পার্মানেন্ট হলো 1ই থাকবে। আর বেরিলিয়াম হলো জোরের নিয়ম মারার কথা ছিল, কিন্তু ও বিজোরের নিয়তি মানব। বেরিলিয়াম হলো বিজোরের নিয়ম মানবে কি 4 × 2 = 8 একে 9। আর হলো তারপর নাইট্রোজেন আছে হলো 7, 7 × 2 = 14 একে 15 হওয়ার কথা, কিন্তু এটা উল্টা নিয়ম মানে ব্যতিক্রমী, সেখানে এটা হলো 14 হবে। আর আর্গন হলো 18, ও হলো 40। এই পর্যন্ত ইনশাল্লাহ তোমরা ভালো করে ইনশাল্লাহ শেখো, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে একটু ভালো করে খেয়াল করো, তোমরা তাহলে বেজোড় পেলাম, জোড় পেলাম, আর ব্যতিক্রম ছিলাম। 20টি মৌলের নাম তোমরা আপাতত মুখস্থ করতে থাকো ইনশাল্লাহ। এবার আমরা যে কোনো মৌলের নিউটন সংখ্যা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে কোনো মৌলের নিউটন সংখ্যা ইকুয়াল টু ওই মৌলের ভর সংখ্যা বিয়োগ ওই মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন আমরা সোডিয়াম এর নিউট্রন সংখ্যা যদি বের করি, দেখো সোডিয়ামের ভর সংখ্যা কত আমরা জানি 11 × 22 একে 23, তাহলে হলো 23। আর ওই মৌলের পারমাণবিক সংখ্যা কত 11, তাহলে দেখা যাচ্ছে কত বেরোলো, বাদ দিলে কত 12। অনুরূপভাবে হয়তো ম্যাগনেসিয়াম যদি আমরা করি, ম্যাগনেসিয়ামের নিউটন সংখ্যা, তো ম্যাগনেসিয়াম ভর সংখ্যা কত 24 বিয়োগ হলো 12 ইকুয়াল টু কত বেরোলো 12। ঠিক এরকমভাবে অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা যদি বের করি আমরা, তো অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হলো কত 27 বিয়োগ আর হলো পারমাণবিক সংখ্যা হলো 13, তাহলে বিয়োগ দিলে কত বাঁচতেছে 14। অনুরূপভাবে আমরা আর একটা করে দেখি, যেমন সিলিকনের নিউটন সংখ্যা যদি বের করে আমরা, দেখা যাচ্ছে যে সিলিকনের 14 × 2 = 28 বিয়োগ হলো 14, তাহলে বাদ দিলে কত বাঁচতেছে 14। দেখো বন্ধুরা, আমরা এভাবেই একটা মৌলের নিউটন সংখ্যা বের করতে পারি। তো আমরা বন্ধুরা এবার আমরা একটা এই ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যার একটা চার্ট তৈরি করব। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা সেখানে চলে যাই। এবার তোমাদেরকে আমি শেখাবো হলো একটা মৌলের প্রোটন সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, নিউটন সংখ্যা, ভর সংখ্যার এগুলো একটা চার্ট, অর্থাৎ 1 থেকে 20টা মৌলের একটা আমরা ছক তৈরি করব। আমি যেমন বোর্ডে এরকম একটা ছক তৈরি করছি, তোমরা তোমাদের একটা নতুন পৃষ্ঠায় সুন্দর করে একটা স্কেল করে টান দাও এবং এগুলোর নাম লিখে রাখো। মৌলের নাম লিখবে আগে, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা, 6টা কোড আছে। তো তৈরি করো। দেখো আমি 1 নম্বরে পাচ্ছি হলো আমাদের হলো হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, প্রোটন সংখ্যাও 1, ইলেকট্রন সংখ্যাও 1, ভর সংখ্যাও 1। আর নিউটন সংখ্যা বের করার জন্য বলছি যে ভর সংখ্যার থেকে তোমরা পারমাণবিক সংখ্যা বলে, এগুলো যদি সংখ্যা সমান কিন্তু বিষয়গুলো ভিন্ন, তো আমরা এই সংখ্যাটা বাদ দেব। ভর সংখ্যা থেকে আমরা ইলেকট্রন সংখ্যা যদি বাদ দিই বা পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমাদের বের হবে হলো নিউটন সংখ্যা। তার মানে বোঝা যাচ্ছে যে 1 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত আসে 0 আসতেছে। তো এটা আমি একবারে লিখে দেব। কিভাবে? একবারে 0। তাহলে ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। দেখো 2 নম্বরে আমাদের আছে হলো হিলিয়াম। দেখো হিলিয়াম হলো পারমাণবিক সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2, ভর সংখ্যা হলো, যেহেতু জোর আছে তাহলে একে 2 দ্বারা গুণ করলে ওই মৌলে কী বের হবে ভর সংখ্যা, তার মানে এটা ভর সংখ্যা 4। আর 4 থেকে 2 বাদ দিলে কত আসতেছে 2। এরপর দেখো আমরা লিথিয়াম একটা বিজোড় সংখ্যা,
পারমাণু সংখ্যা 3, প্রোটন সংখ্যাও 3, ইলেকট্রন সংখ্যাও 3, ভর সংখ্যা হলো 3 দুগুণে 6 রাখে 7। কেন এটা বিজোড়, তো এটা হবে 7। তো এই 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে আসতেছে কত? নিউটন সংখ্যা লিথিয়ামের আসতেছে হলো 4। এরপর দেখো বেরিলিয়াম, এর পারমাণু সংখ্যাও হলো 4, প্রোটন সংখ্যাও 4, ইলেকট্রন সংখ্যাও 4, ভর সংখ্যা হলো, এটা একটু ব্যতিক্রমের মধ্যে আছে, এটা হলো 4 দুগুণে 8 আর একে 9 হবে, ভর সংখ্যা হবে 9। 9 থেকে 4 বাদ দিলে আসতেছে হলো তোমার 5। এরপর আসতেছে আমাদের কার্বন, কার্বন আসতেছে হলো না, এটা হলো বোরন আসতেছে 5 নম্বরে বোরন। তাহলে প্রোটন সংখ্যাও 5, পারমাণু সংখ্যাও 5, তারপর হলো প্রোটন সংখ্যা 5, ইলেকট্রন সংখ্যা 5, তারপর ভর সংখ্যা হলো 5 দুগুণে 10 আর একে 11, যেহেতু এটা বিরোধ। তাহলে 11 থেকে 5 যদি বাদ দাও তাহলে আসতেছে কত? 6। এরপর দেখো কার্বন, কার্বনের পারমাণু সংখ্যা হলো 6, প্রোটন সংখ্যাও 6, ইলেকট্রন সংখ্যাও 6, আর ভর সংখ্যা জোর যেহেতু তাই 6 দুগুণে 12। তাহলে আর নিউটন সংখ্যা 12 থেকে 6 বাদ দিলে কত আসতেছে? 6 আসতেছে। এরপর দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন করি অথবা আমরা একটু ভিন্নতাই করি, ধরো অক্সিজেন করলাম আমি। অক্সিজেন পারমাণু সংখ্যা হলো 8, প্রোটন সংখ্যাও 8, ইলেকট্রন সংখ্যাও 8, ভর সংখ্যা কত হবে? 16। 16 থেকে 8 বাদ দিলে কত আছে? 8। আমরা আরেকটা করব ফ্লোরিন। ফ্লোরিন হলো 9 নম্বরে আছে, 9 হলো ফ্লোরিন F। তাহলে পারমাণু সংখ্যা হলো 9, প্রোটন সংখ্যাও 9, ইলেকট্রন সংখ্যাও 9, আর ভর সংখ্যা হলো আমাদের 9 দুগুণে 18 একে 19। তো 19 থেকে যদি 9 বাদ দেয় তাহলে আমাদের আসতেছে হলো নিউটন সংখ্যা আসতেছে হলো 10। তো এবার এইভাবে আমরা 20টা মূলত লিখবই। তো আর একটা টেকনিক আছে আমাদের, টেকনিকটা হলো যে সকল মৌলের পারমাণু সংখ্যা জোর তাদের আমরা 2 দিয়ে গুণ করে আবার বাদ দেওয়ার কোনো দরকার মনে করি না। আমরা কি কাজ করব? দেখো পারমাণু সংখ্যা যদি জোর থাকে তাদের নিউটন সংখ্যাও একই। যেমন হিলিয়াম, হিলিয়ামের পারমাণু সংখ্যা হলো জোর 2 নম্বরে আছে, তাহলে দেখো নিউটন সংখ্যা আমাদের 2 বেরোইছে। এরপর দেখো আমাদের কার্বন মনে করো, কার্বন হলো পারমাণু সংখ্যা 6, জোর সংখ্যা, তাহলে দেখো এই নিউটন সংখ্যাও এই 6 বেরোছে। আবার দেখো অক্সিজেন, দেখো আমাদের এটা পারমাণু সংখ্যা হলো 8, আবার নিউটন সংখ্যা দেখো আমাদের এটা 8ই বেরোছে। অনুরূপভাবে দেখো বিজোড় যারা আছে, যে সকল মৌলের পারমাণু সংখ্যা বিজোড় আছে তাদের সাথে 1 যোগ করবে মাত্র। যেমন দেখো লিথিয়াম, লিথিয়াম একটা বিজোড় সংখ্যা 3, তাহলে এর 1 যোগ করলে এর সাথে কত আসতেছে? 4। এরপর দেখো বোরন হলো আমাদের 5, পারমাণু সংখ্যা 5, 1 যোগ করলে হইতেছে হলো 11 তে 5 দিলে 6, এই যে এটা হলো আমাদের 6 বের হইতেছে। এরপর দেখা যাচ্ছে অক্সিজেন, অক্সিজেনের পারমাণু সংখ্যা হলো 8, এটা জোর, তাহলে আবার আসতেছে হলো ফ্লোরিন। ফ্লোরিন দেখো পারমাণু সংখ্যা হলো 9 আছে, তাহলে হলো 1 যোগ করলে কত হবে? 10। তাহলে বন্ধুরা আমরা এভাবেই 1 থেকে 20টা মৌলের পারমাণু সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা ও নিউটন সংখ্যা নির্ণয় করব। তোমাদেরকে খুব সুন্দর করে এগুলো পড়ে মুখস্থ করতে হবে। সেই প্রথম দিনকার শর্ত, সে প্রথম অবস্থার শর্ত, সেটা হলো কি, প্রথমে যে আমরা লিখে দিছি পারমাণু সংখ্যা 1 থেকে 20টা মৌলের, ওইটা যদি ভালো পারি এগুলি সব পারবো। তো এই জন্য দেখো আমি নিজেই পারছি, যেমন অ্যালুমিনিয়াম, তুমি চিন্তা অ্যালুমিনিয়ামের পারমাণু সংখ্যা কত? 13, তাহলে ভর সংখ্যা কত? 13 × 26 = 27। নিউটন সংখ্যা কত? যেহেতু বিজোড় তাহলে 1 যোগ করো হয় 14, আর ইলেকট্রন সংখ্যাও 13, আর ভর সংখ্যা তো 27 বললাম, প্রোটন সংখ্যাও হলো 13। তো বন্ধুরা আর নয়, তোমাদের যদি আমার এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমার বন্ধু বা তোমার পরিচিত জন আছে তাদেরকে এটাই শিখাবে। তুমিও যেমন উপকার হইলো তোমার বন্ধুদেরকে উপকার করার জন্য অন্য কেউকে এই ভিডিওটা দিবা, যাতে তারাও শেয়ার করে এবং পড়তে পারে।
তো বন্ধুরা আর কথা নাই, আমার এই ক্লাসটা তোমরা সুন্দরভাবে শিখছো, আমি তোমাদেরকে ধন্যবাদ। আর আরেকটা কথা বলছি যে পরবর্তী ক্লাস আমি তোমাদের এটা শেষ হওয়ার পর ধারাবাহিকতা অনুযায়ী তোমরা নোট করে পড়ার শেষে আমি তোমাদেরকে এখান থেকে শেখাবো হলো ইলেকট্রন বিন্যাস। যে ইলেকট্রন বিন্যাসটা তোমার ইন্টারমিডিয়েট লাগবে, সারা জীবনে লাগবে, বিসিএসএ বা বিভিন্ন স্থানে ইলেকট্রন বিন্যাস ছাড়া তুমি কোনো একটা মূল্য যোজনী নির্ণয়, তারপর সমজীয় বন্ধন নির্ণয়, আইনিক বন্ধন ক্ষেত্রে সমস্ত জায়গার ক্ষেত্রে তোমাকে এই ইলেকট্রন বিন্যাস পারতে হবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের ইলেকট্রন বিন্যাস শেখাবো। এরপর তোমাদের একটা যে বিষয়গুলো আছে, যেমন হলো তোমাদের হলো অরবিটালের শক্তির ধারাক্রম, শক্তি স্তর, ইলেকট্রনের ধারণ ক্ষমতা, এগুলো সব তোমাদেরকে শেখাবো নেক্সট ভিডিওয়ে। তো বন্ধুরা আজ আর কথা নয়, আজকের শেষ কথা হলো তোমরা সমস্ত পর্বে লিখে এবং মুখস্থ করবে, নোট করবা, তাহলে আমার পড়ানোর সার্থকতা তোমাদের মনের মধ্যে ঢুকবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ এভরিওয়ান। সবার প্রতি আমার ধন্যবাদ রইল। আসসালামু আলাইকুম।